করোনার সময় ম্যানেজমেন্টটা খুব ভালো ছিল এবং এটা আনডাউটেডলি আমরা করোনার সময় খুবই ভালো ম্যানেজমেন্ট আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। কিন্তু করোনার পরে কি দাঁড়ালো, এই যে এখন বলা হচ্ছে না যে ভয়ঙ্কর নভেম্বর, এই যে নভেম্বরে ভয়ঙ্করভাবে টাকাগুলো চলে গেল, কোথায় গেল, কিভাবে গেল। আজকে আপনি দেখেন, আপনি যদি 10 লক্ষ টাকা একটা ঋণ নিতে চান ব্যাংক থেকে, আপনার মানে স্যান্ডেল তো 2 জোড়া 3 জোড়া ক্ষয় হবে। অবশেষে যদি ব্যাংক স্বীকারও করে যে ঠিক আছে দিব, তাইলে আপনার বাসায় আসবে, বাসায় এসে আপনার ছেলে মেয়ে কজন, আপনার কী কী সম্পত্তি, 10 লক্ষ টাকার অধীনে আপনাকে মিনিমাম 30 থেকে 40-50 লক্ষ টাকার জামানত দিয়ে আপনাকে সেই ঋণটা নিতে হবে। হেলাল ভাই, যেটি নিয়ে আলোচনা করেছিলাম, আপনি যেটি জনবান্ধব বাজেটের কথা বলা হচ্ছিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছিল, যে আওয়ামী লীগের ইশতেহারে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে দ্রব্যমূল্যকে, যেটি নিয়ন্ত্রণে রাখার জন্য। না, এটা চেষ্টা হচ্ছে। যাই আপনি খেয়াল করে দেখবেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য চেষ্টাও হচ্ছে, কিন্তু চেষ্টা মানে করে লাভটা কি? যদি আপনার মানে রাজস্ব বোর্ড যদি আপনাকে সেই সহযোগিতাটা না করে, আপনি চেষ্টা করতে পারবেন, চেষ্টা করে খুব বেশি এগোনো যাবে না। যেটা মজিদ ভাই বললেন যে করোনার সময় ম্যানেজমেন্টটা খুব ভালো ছিল এবং এটা আনডাউটেডলি আমরা করোনার সময় খুবই ভালো ম্যানেজমেন্ট আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। কিন্তু করোনার পরে কি দাঁড়ালো, এই যে এখন বলা হচ্ছে না যে ভয়ঙ্কর নভেম্বর, এই যে নভেম্বরে ভয়ঙ্করভাবে টাকাগুলো চলে গেল, কোথায় গেল, কিভাবে গেল। আজকে আপনি দেখেন, আপনি যদি 10 লক্ষ টাকা একটা ঋণ নিতে চান ব্যাংক থেকে, আপনার মানে স্যান্ডেল তো 2 জোড়া 3 জোড়া ক্ষয় হবে। অবশেষে যদি ব্যাংক স্বীকারও করে যে ঠিক আছে দিব, তাইলে আপনার বাসায় আসবে, বাসায় এসে আপনার ছেলে মেয়ে কজন, আপনার কী কী সম্পত্তি, 10 লক্ষ টাকার অধীনে আপনাকে মিনিমাম 30 থেকে 40-50 লক্ষ টাকার জামানত দিয়ে আপনাকে সেই ঋণটা নিতে হবে। দেখেন কেন এসএমই খাতকে তারা গলা টিপে ধরছে, কারণটা হচ্ছে যে এখানে অনেক সম্পদ পাওয়া যাবে। কারণ আমি যে 20 লক্ষ টাকার লোন নিচ্ছি, আমার তো 50 লক্ষ টাকার ঋণ কোলাটেরাল দেওয়া আছে, আমার বাড়ি, আমার উমুক, আমার তুমুক, আমার দোকান সব তোমার ব্যাংকের কাছে দায়বদ্ধ। আপনি 1000 কোটি টাকা নেন, 1 টাকাও দায়বদ্ধ লাগবে না, আপনাকে 1 টাকাও জামানত দিতে হবে না। এবং এইভাবে তারা টাকাগুলো নিয়ে গেলেন। এই যে এখন ব্যাংকগুলোর নজর পড়ছে এসএমই খাতে, অর্থাৎ এদের কাছে কিছু সম্পদ পাওয়া যাবে। ব্যাংক তো সবই খাচ্ছে, এখন যদি এসএমই খাতের এদের কাছ থেকে যদি এই তাদের সয় সম্পদগুলো, বাড়িঘরগুলো, তাদের অন্য অন্য স্থাবর সম্পত্তিগুলো যে নিয়ে, কারণ আমার তো এগুলো বন্ধক দেওয়া তার কাছে, তাইলে তারা কিন্তু ব্যাংক আরও উত্তর মানে কি বলে সমৃদ্ধ হবে। এখন এইগুলো আমরা বলছি, আপনি দেখেন গত কয়েকদিন আগে একটি ব্যাংকের পদস্থ কজন কর্মকর্তা বলছে যে আমাদের 90% এই গত 1.5-2 বছরে 90% লোন যারা নিয়েছে তাদের লোকেট করতে পারছেন না। কেন চিন্তা করা যায় যে 90% লোকেট করতে পারছে না, অর্থাৎ বড় ঋণ যেগুলো 700 কোটি, 800 কোটি, 1000 কোটি, 2000 কোটি, এগুলো লোকেট করা যাচ্ছে না কারা নিয়েছে। কিন্তু এসএমই খাদের ওই যে ক্যাস্টোবেটা ওকে চেনে, ওর বাড়ি বন্ধক আছে, ওর জমি বন্ধক আছে, ওর দোকান বন্ধক আছে, অত ওকে ধরো। আসলে এইভাবে চলাটা খুব বিপজ্জনক। আমার কাছে মনে হচ্ছে যে এখন যেভাবে আমরা চলছি, আমরা কোথায় গিয়ে শেষ করবো আমি জানি না। আরেকটা জিনিস খেয়াল করবেন, যেটা বলেছেন যে আমাদের দেশ থেকে লক্ষ কোটি টাকা চলে যাচ্ছে, না পাচার না, অন্য দেশের বাইরে। আপনি যদি আজকে গুয়াংজু থেকে ঢাকায় আসেন, ওখানে দেখবেন 20% আমাদের দেশি যাত্রী আর 80% হচ্ছে চাইনিজ। আপনি ভারত থেকে যদি বাংলাদেশে আসেন, ওখানে দেখবেন যে আমাদের 30% আমাদের বাংলাদেশি আর বাকি 70% হচ্ছে ইন্ডিয়ান। ওরা বাংলাদেশে কাজ করে, যে কিছুক্ষণ আগে আমাদের আনোয়ার ভাই বললেন না যে আমাদের লোকগুলো ভূমধ্যসাগরে মারা যাচ্ছে, লাশ আসতেছে, আমরা এইগুলো কিন্তু আমাদের কাছে খুব ম্যাটার করে না। আপনি এভাবে খেয়াল করে দেখেন যে আমাদের যে বাচ্চাগুলো ইংলিশ মিডিয়ামে পড়ে, একটা বাচ্চাকে আমরা দেশে রাখতে পারতেছি? আমাদের একটা মেধা কি দেশে থাকছে? আমি অনেক কষ্ট করে, বা যারা আমরা মধ্যবিত্ত, তাদের সন্তানরা যখনই দেশের বাইরে যাচ্ছে লেখাপড়া করার জন্যে, ব্যাংক তাদেরকে সেই পরিমাণ সাপোর্ট দিচ্ছে না। সাপোর্ট দিলেও সেই বাচ্চাটা আমরা দেশে ফিরে আনতে পারছি না, ওরা দেশে আসে না। না, দেশে যাব না। কেন দেশে যাব না? উনি দেশে এসে কোনো কাজ, মানে এসে তো কাজ করতে পারবে না। আপনি বিসিএসের একটা আপনার আছে, যেখান থেকে আমরা সুপিরিয়র সার্ভিসের আমরা যেখান থেকে ক্যাটাগরিটা নিশ্চিত করি। আপনি বিসিএস কারা করে? যারা ওই যে ব্যাকরণ শিখে, যারা ঐকিক নিয়ম শিখে, যারা গণিত শিখে, এরা হচ্ছে বিসিএসের স্টুডেন্ট। ইংলিশ মিডিয়ামের কোনো বাচ্চা
আপনার আমাদের ধরেন মধ্যবিত্ত উচ্চবিত্তের কথা তো মানে মানে ধরে নিতে হবে যে ওদের সমস্ত বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে, মধ্যবিত্তদের বাচ্চাও কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ে। ওরা কোনো বাচ্চা এখন আপনি বিসিএস দিতে পারবে না, বিকজ সে ব্যাকরণ শিখে নাই, সে ঐকিক নিয়ম শিখে নাই, সে গণিত শিখে নাই, সে পারবে না। তাইলে আমার মেধাটা আমি দেশে রাখতে পারছি না, আমি দেশের বাইরে থেকে মেধা নিয়ে এসেছি যারা লক্ষ কোটি ডলার দেশ থেকে প্রতিবাসী নিয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আমাদের এই লিকেজগুলো বন্ধ করা না যায়, আমাদের বাচ্চাগুলো যদি আমরা দেশে ফিরিয়ে আনতে না পারি, আপনি দেখেন তো ভারতের কথা, ওরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক ওরা ব্যাক টু প্যাভিলিয়ন। চাইনিজের কথা খেয়াল করেন, পৃথিবীর যে কোনো প্রান্তে ওরা লেখাপড়া করুক, ব্যাক টু প্যাভিলিয়ন। তারা আবার স্বদেশে এসে তারা নিজেদের কাজ করার চেষ্টা করে। এরকম একটা পরিস্থিতি দেশে কিন্তু বিরাজমান। এইগুলো যদি আমরা এই মুহূর্তে খেয়াল না করি যে হ্যাঁ ইংলিশ মিডিয়ামের বাচ্চারাও বিসিএস দিতে পারবে, তারাও কম্পিট করতে পারবে। আপনি দেখেন মেধা আগামী 10 বছর আমাদের মেধা তৈরি হবে। আমাদের মেধা ছিল তো, আমার দেশের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে সমস্ত কিছু চালাচ্ছে। আপনার কথা বলবেন, এই কি বলে ডিজিটালের কথা বলবেন, ম্যাক্সিমাম বাচ্চারা এখন বিদেশে ঘরে বসে তারা দেশের বাইরে ঘরে বসে তারা চাকরি করার বেতন দিচ্ছে, আমার দেশে আসছে না। অতএব এগুলো খুব দুর্ভাগ্য। আমাদের যেসব সন্তানরা দেশে আনতে পারছি না, তাদের বাবা মায়ের কষ্ট আছে, এইগুলো আসলে কেউ বুঝবে না। যাদের সন্তানরা দেশের বাইরে থেকে দেশে আসছে না, তাদের কষ্টটা যে কি পরিমাণ, এটা আসলে বোঝার অনুমতি। আমি শেষ করে দিচ্ছি একটা কথা বলে, নতুন বিনিয়োগের কথা বলা হচ্ছে। মাতলুব ভাই একজন বড় ব্যবসায়ী, একজন সজ্জন ব্যবসায়ী, উনি বিনিয়োগের কথা বলবেন, কিন্তু বলেন তো এই ধরনের পরিস্থিতিতে কে বিনিয়োগ নিয়ে আসবে বলেন? কোনো লোক বিনিয়োগ নিয়ে আসবে? যেই বিনিয়োগটা বরং আছে এইগুলো লুকায় রাখার চেষ্টা করছে, কারণ আপনি তো নিরাপত্তাটা পাচ্ছেন না। আপনি বিনিয়োগ করে আপনার কিন্তু রিটার্ন পেতে হবে। আপনার 14-15% ব্যাংক ইন্টারেস্ট, বিদ্যুতের দাম বাড়ছে, জ্বালানির দাম বাড়ছে, অন্য অন্য সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের আমাকে বাড়তি ভর্তুকি খরচ আমাকে গুনতে হচ্ছে। তো সেখানে আপনি কিভাবে আপনি এটা সারভাইভ করবেন আমি জানি না। কৃষি অর্থনীতির কথা বলছিলেন মাতলুব ভাই, সেটিকে আসলে গতিশীল আরো বেগবান করা না, এখানে আমাদের সুবিধা যেটা, সেটা হচ্ছে যে আমাদের কৃষকরা বড়লোক হইতে চায় না, ওরা যে অবস্থা আছে সেই অবস্থায় থাকতে চায়। সে কারণে দেখবেন যে কৃষিতে আমরা বলি যে আমরা অনেক ভর্তুকি দিচ্ছি, অনেক কিছু করছি, কিন্তু দিন শেষে দেখবেন যে আসলে কৃষক তার নিজের কারণেই সে কিন্তু এই ফসলগুলো ফলায়। আজকে কৃষি শ্রমিক পাওয়া যায় না। আমার কিছু জায়গা আছে, আমি চেষ্টা করেছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 1 ইঞ্চি জায়গাতে খালি না থাকে, আমি চেষ্টা করেছিলাম যে ধান টান করে কোনো রকম কভার করা যায় কিনা। আমার 70,000 টাকা খরচ হয়েছে, আমাকে ধান তুলে বিক্রি করে আমাকে বললো 40,000 টাকা আপনি নেবেন। কেন 40,000 টাকা বিক্রি করতে পেরেছেন? প্রবলেমটা কোথায় দেখেন। মাতলুব ভাই কিন্তু বলেছেন যে আসলে আমাদের মেকানাইজড হচ্ছে, মূল যেটা মেকানাইজড হওয়ার দরকার সেটা হচ্ছে আপনাকে ড্রায়ার মেশিন দরকার। ড্রায়ার মেশিন না থাকলে আপনি যখন ধানটা কাটছেন, কাটার পরে ধানটা কিন্তু ভিজা থাকে, এই ভিজা ধান যদি 3 দিন 4 দিন আপনি বিক্রি করতে না পারেন, ওটাতে গ্যাজা হবে, যেটাকে আমরা গ্যাস বলে, এইটা তখন আর মিলগুলো কিনবে না। ঠিক আছে, 3 দিন 4 দিনের মধ্যে কিন্তু ধানগুলো বিক্রি করে ফেলতে হয়। আমার যে ড্রায়ার মেশিন থাকতো প্রত্যেক গ্রামে গ্রামে, তাহলে ড্রায়ার দিয়ে আমি সেটা শুকিয়ে আমি কিন্তু গুদামজাত করতে পারতাম। আমার যেটুকু বাড়িয়ে মানে বাড়ির মধ্যে আগে আমরা দেখতাম না, গ্রামের বাড়িতে বিশাল বিশাল ছোট আকারের থাকতো, গুলাঘর যেটা থাকতো, আমরা সেখানে রাখতে পারতাম। আমরা সেগুলো রাখতে পারি না। আমি জানার চেষ্টা করলাম যে কী কারণে আমাকে লসটা দিতে হইলো। তখন আমাকে বিক্রি করতে হলো 700-750 টাকা মন, কারণ এর বেশি তারা কিনবে না। সব তারা এক ধরনের নেক্সাস তৈরি হয় যে না আমরা এর বেশি কিনবো, কারণ আমার তো ধান নষ্ট হয়ে যাবে। আমি জানি যে 3 দিন থাকলে এর মধ্যে গেজা হবে, গেজা হলে ধান আমি আর বিক্রি করতে পারবো না, অথবা আমাকে তড়িঘড়ি করে বিক্রি করতে হয়। এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত না আমি মাথার মধ্যে না আনবো, আমি মনে করি যে ড্রায়ার মেশিন, এটা প্রধান কাজ হচ্ছে ড্রায়ার মেশিন। ওই যে ধান কাটা ঠিক আছে, কিন্তু ড্রায়ার মেশিন যদি আপনার না থাকে, তাইলে ওই সুযোগরা মিল মালিকরা নেবেই। আমি 700 টাকা ধান বিক্রি করব, ওই চাল কিন্তু আমাকে কিনা খাইতে হবে এই 1600 টাকা। এই যে জায়গাগুলো, এইগুলো আমাকে কিন্তু নজরদারির মধ্যে আনতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের কৃষি শ্রমিক নেই। কেন নাই? আপনি দেখেন এখন ওই যে পুরুষ লোকও ওই যে আপনার বেচে কি বলে আপনার পিঠা বিক্রি করে, রাস্তা রাস্তা পিঠা বিক্রি করতেছে, পেঁয়াজও বিক্রি করতেছে, অটো চালায়। হ্যাঁ, অটো চালায়। এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর যেটা অটো, এদের কোনো পারমিশন লাগে না, এদের কোথা থেকে ওদের যে ব্যাটারি চার্জ দিতে হয় সেটারও কোনো পয়সা লাগে না। হ্যাঁ, ওই তার 2টা ঝুলায়, দিয়ে কোটা দিয়ে 2 তার ঝুলায়, ওখান থেকে চার্জ দেয়, চার্জ দিয়ে ওরা চালাচ্ছে। এবং দেখেন, আমি একদিন আমাদের মন্ত্রী মহোদয়কে বললাম যে এই যে আমাদের দোকানপাট বন্ধ করেছেন রাত্র 8টার সময়, এই যে লক্ষ লক্ষ ইজি বাইক চলছে, এরা কোত্থেকে বিদ্যুৎ পায়, এরা কীভাবে ব্যাটারি চার্জ দেয়? উনি আমাকে সরাসরি বললেন দেখেন এইগুলো হয়ে গেছে, এগুলো আপাতত বন্ধ করা যাবে না,
কথাগুলো খেয়াল করেন। তো এই যে অব্যাহতভাবে আপনি একটা অন্যায় করতে দেবেন পরে এটাকে বলবেন যে এটা বন্ধ করা যাবে না, এটাকে বৈধ করতে হবে, বৈধ করলে তাকে লাইসেন্স দেন। এখন কি করে কৃষি শ্রমিক লোক কামলা, ওই লোক কামলা রুজ্জা, আর যদি সে কোনো কারণে একটা রিক্সার মধ্যে মোটর লাগাইতে পারে সে ড্রাইভার, তার সামাজিক ইজ্জত বাড়ে, সে সারাদিন 3 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা কাজ করে মিনিমাম 1000 টাকা নিয়ে সে ঘরে যায়। তাহলে সে কৃষি কাজটা কেন করবে? এই যে আমাদের এই যে দেখেন না, আমাদের যে ঢাকা শহরে মোটরসাইকেল দিয়ে দিলাম আমরা, এটা কি পাঠাও নাকি নাম এটা পাঠাও, আমরা কোথায় এটা নিয়ে অ্যানালাইসিস করলাম, কোথায় নিয়ে মানে যে আমার এই মোটর দেখেন কোনো গাড়ি আপনি চালাইতে পারবেন না, মোটরসাইকেল ডানে যাবে বামে যাবে, ওর যেভাবে খুশি সেভাবে যাবে, আপনার গাড়িতে লাগাইতেছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, উঠে যাচ্ছে। হ্যাঁ, আমার একবারও আমার কোনো পরিসংখ্যান আমি নিলাম না যে আমার এই দেশে পাঠাও আমি করব কিনা, আমি পাঠাও দিয়ে দিলাম। আমার মনে হয় যে আমরা দেশটা খুব ছোট, আমাকে যে পরিকল্পনা মাফিক আমি এগোতে না পারি, আমার এখানে 18 কোটি মানুষ, এই পরিকল্পনা যদি সঠিক না থাকে, আমরা যত চেষ্টাই করি, মাননীয় প্রধানমন্ত্রী যত চেষ্টাই করুক, সঠিক পরিকল্পনাবিহীন আমাদের এগোনোর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।